রিসাইকেলের নামে পুরান ঢাকায় গড়ে উঠেছে প্লাস্টিকের অবৈধ কারখানা আর রাসায়নিকের গোডাউন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দুর্ঘটনার শঙ্কা, মবের ভয়ে থমকে আছে অভিযান। সারা বাংলাদেশের মাল এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। একটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। তাপপ্রবাহের কবলে দেশের অন্তত 40 জেলা। জামালপুরে হিটস্ট্রোকে 3 জনের মৃত্যু, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। প্রতি ইউনিটে 1.5 টাকা বাড়ল বিদ্যুতের দাম। জুন থেকেই কার্যকর, ভর্তুকি কমানোর উদ্যোগে বাড়তে পারে মূল্যস্ফীতি, বলছে বিইআরসি। একসঙ্গে যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে, তো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। বাড়তি খরচের বোঝায় অসন্তুষ্ট সাধারণ মানুষ। বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বেড়ে গেল, আমরাই কিভাবে চলবো? যদি এটারও দাম বৃদ্ধি পায় তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। জনবিরোধী সিদ্ধান্ত, বলছে বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি। দাম বাড়ানোর মধ্য দিয়ে জনগণের প্রায় 20,000 কোটি টাকার পকেট কাটবে, কিন্তু জনগণের পকেটের তেমনি দুরবস্থা। আসন্ন বাজেটে সামান্য বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। গ্রাম থেকে শহরে ছড়িয়ে দেয়া হবে করজাল, সারা বছরই জমা দেয়া যাবে আয়কর রিটার্ন। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বন্দরনগরী। পছন্দের দেশের পতাকায় সয়লাব অলিগলি, প্রিয় দল আর খেলোয়াড় নিয়ে পাড়ায় পাড়ায় বৎসা। আমাদের মেসিরও আজকে এবার লাস্ট বিশ্বকাপ, ওইসবে কি জার্সিটা কিনা 5 বার বিশ্বকাপ জিতছে সেটা বড় কথা না, কারণ আমরা নেইমারকে পছন্দ করি, সেজন্য ব্রাজিল সাপোর্ট করি। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবর জানালো যুক্তরাষ্ট্র। ঐকমত্য হওয়ার আগ পর্যন্ত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুদেশ। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। প্লাস্টিক রিসাইকেলের নামে উল্টো চলছে বর্জ্য উৎপাদন। পুরান ঢাকার পোস্তা, ইসলামপুর, কামালবাগের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই প্লাস্টিক কেমিক্যাল সাম্রাজ্য। অতিরিক্ত মুনাফার লোভে বাসাবাড়িতেও গড়ে উঠেছে শত শত অবৈধ রিসাইকেল কারখানা, রাসায়নিক গোডাউন। এতে করে পুরো বাতাস হয়ে উঠেছে বিষাক্ত, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আর অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে ব্যবসায়ী চক্রের মবের ভয়ে অভিযান থমকে আছে। রাকিবুল ইসলাম জীবনকে সাথে নিয়ে তুলে আনার চেষ্টা করেছি সেই চিত্র, দেখুন প্রতিবেদনে। রোড কাইটা কাইটা ড্রেন বানাইতেছে, ওই ড্রেনটা যে সব পানিগুলো নামাইতেছে, সব গাঙ্গে এসে পড়তেছে, এই জন্য পানি নষ্ট। এটা ৩৮ বছর ধরে বুড়িগঙ্গার বহুরূপ দেখেছেন মাঝি বদরুদ্দিন। দিনে দিনে নদীর ঘোলা জল কালো হয়েছে চোখের সামনে। তার মতে বুড়িগঙ্গার এই দশার কারণ অনেকটাই আড়ালে। নদীজীবী এই মানুষটি সাক্ষী দিলেন ঢাকার বিষাক্ত সাম্রাজ্যের বাসিন্দা হিসেবে। প্লাস্টিকের কারখানা, দানা কারখানা, কাটার মেশিন কারখানা, এর অভাব নেই। এগুলা যত কারখানা ইসলামবাগ, কামালবাগ এই জায়গার মধ্যেই, মানে পুরান ঢাকার মেন জায়গাটাই এটা। আমরা খুঁজে বের করতে চাই পরিবেশ দূষণের সেই নেপথ্য চিত্র। বেড়িবাঁধের চান্দিঘাট, পোস্তা এলাকা জুড়ে চোখে পড়ে অবৈধ প্লাস্টিক পণ্যের কারবার। প্রশ্ন জাগে, এসবের উৎপত্তি কোথায়? দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ব্যবহৃত প্লাস্টিক বস্তা ভর্তি করে রাখা হয় ইসলামবাগের বাঁশপট্টিতে। ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, এমনকি মেডিকেলের বর্জ্য সবকিছুই বাছাই চলে খোলা আকাশের নিচে। সারা বাংলাদেশের মাল এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। আবার এই জিনিস হইব রিসাইকেল হইয়া, যেমন চায়নারা বানাইতো, আর বাংলাদেশে এটা প্রযুক্তি হয়ে পড়ছে। হ্যাঁ, এই জায়গাতেই সারা বাংলাদেশে যায়।
প্লাস্টিকের পুনর্জন্ম সরু অলিগলিতে। যে কারখানায় এসব পণ্য উৎপাদন চলছে অধিকাংশের নেই কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র। রাস্তার দুপাশে বস্তায় বস্তায় রিসাইকেল প্লাস্টিক, দানা, রং আর রাসায়নিকের মজুদ। ঘনবসতি এলাকায় ছড়িয়ে আছে পলিথিন, পিভিসি, প্লাস্টিসাইজার, সলভেন্ট সহ নানা দাহ্য রাসায়নিকের মজুদ। দিন শেষে এসব বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গার জল। পোস্তার ঢালে 7 তলা এই ভবনের ভেতরে প্লাস্টিকের কারখানা। ছবি নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন কারখানার মালিক কর্মচারীরা। এটা বাসা না? বাসা সেটা আমি জানি, বাসার এটা তো বাসা না, এটা তো কারখানা। কারখানা তো বাসার ভিতরেই তো। বাসার ভিতরে কারখানা। পুরানটা তো বোধ হয় ভালো করে বাড়ি ঘর করে না, মানে নিউটা নতুন করে কথা, পুরানটা পরিবেশে এরকম। আর সরকারে বলেন যাতে উন্নত করে বাড়ি ঘর করার যেভাবে সিস্টেম ওইভাবে করবার সিস্টেম। এখানে মোট বাইরে দেখলাম 3টা, বাইরের অংশে ওই পাশ থেকে আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে 1, 2, 3, ভেতরে সম্ভবত আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে প্রচুর পরিমাণে মেশিন, ভারী মেশিন, মাঝারি মেশিন এবং প্লাস্টিকের যেই গুঁড়ো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল, সেগুলো এখানে আছে। পুরো ভবনের নিচতলায় চলছে প্লাস্টিক গলানো, দানা তৈরি আর বিভিন্ন পণ্য উৎপাদনের কাজ। ডিওপি আছে, পাউডার আছে, তারপরে স্টেপলাজা আছে। ওইটাতে মিশায়া রং দেওয়া লাগে, তারপরে অন্য জায়গায় আবার এদিকে মালায়, ওই যে মালাইতেছে। একই ভবনে বসবাস করছে অনেকগুলো পরিবার, আর সেই ভবনে চলছে অবৈধ অস্বাস্থ্যকর প্লাস্টিক কারখানা। ঝুঁকি জেনেও বাস্তবতার কাছে অসহায় ভবনের বাসিন্দারা। কামালবাগের অলিগলি জুড়েও আছে এমন শত শত কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে এক একটি ভবনের দেয়াল। কারখানার শ্রমিকেরও নেই ন্যূনতম নিরাপত্তা। প্লাস্টিক পোড়ানো বাতাসে শ্বাস নিয়ে কাটে তাদের দীর্ঘ কর্মঘণ্টা। 9টার তলে রাত 9টা তৈরি করি। 12 ঘন্টা। গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে মানে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। এখন এটা কাজ করে খাইতে হবে, বুঝেন নাই? এখন যদি কাজ করে না খাই তাহলে কি করবো? চুরি করবো? বিস্ফোরক ও আগুনের ঝুঁকি থাকলেও নেই নির্বাপনের ন্যূনতম ব্যবস্থা। তাই শঙ্কা আছে আরেকটি চুরিহাট্টা বা নিমতলির মতো ঘটনার। গ্যাসের বোতল আছে, হালকা পাতলা আগুন লাগলে নিয়ন্ত্রণ করা যাইবে, এতটুকু সেফটি আছে। কিন্তু বড় ধরনের লাগলে এটা তো ফায়ার সার্ভিস আছে। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এগুলো নিয়ে পারবো না। ঐতিহ্য, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই এটা উৎপাদন না হয়। চুড়িহাট্টা ট্র্যাজেডির পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের কারখানা, গুদাম অপসারণের সিদ্ধান্ত হয়, কিন্তু সংস্থাগুলো কাজের বদলে দায় চাপাতেই ব্যস্ত বেশি। তাই 2002 সালে সরকার পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ করলেও 2 যুগ পরও তা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ। প্রতিদিন কারখানা হচ্ছে। ভাই প্লিজ এখন ওনার সাথে কথা বলেন, যেহেতু ওটা ওনার জুরিসডিকশন, ওটা আমি বলতে পারবো। এখানে আমার মতো ডাইরেক্টর 12 জন আছে। তা ডেফিনেটলি, কিন্তু আপনি তো এনফোর্সমেন্ট, মানে আপনার কাছে অভিযোগ আসে কিনা ওই জায়গায় যে বাসাবাড়ির নিচে এরকম একটা অবস্থা? এবং অভিযোগ তো আমার কাছে আসবে না, আমার কাছে আসবে এনফোর্সমেন্টের প্রস্তাব ওখান থেকে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কতটা এনফোর্সমেন্টের প্রস্তাব দিয়েছেন ওখানে। ব্যবস্থা গ্রহণে ঢাকা মহানগর কার্যালয় থেকে প্রস্তাব না পাবার অজুহাত দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক। তবে ঢাকা মহানগর পরিচালক জানান ভিন্ন বাস্তবতা। অনেক সফল অভিযানের গল্পও যেমন আছে, তেমনি একই সাথে আমরা কোনোবার ওখানে ব্যর্থ হয়েছি। ওই এলাকার মানুষজন খুবই সংগঠিত, এটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। এই বিষয়গুলো হচ্ছে আমি গত সপ্তাহে আমাদের পরিচালক এনফোর্সমেন্টের সাথে আলাপ করেছি। আপনি কি ওনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাননি? সেটাই বলছেন, পাননি না? কারণ ওখানে তো লাইসেন্সই দেওয়া হচ্ছে না। গত 3 দশকে 20,000-এর বেশি প্লাস্টিক কারখানা গড়ে ওঠার তথ্য জানায় প্লাস্টিক প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন। তাদের দাবি, পরিকল্পিত শিল্পায়ন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগের ঘাটতি আছে। আমাদের কামরাঙ্গি চত্বর দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে ওইটাকে আবাসিক করে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। তো যার জন্য আমরা আবার কেরানীগঞ্জ ওই পার চেয়েছিলাম, তারপর আমাদেরকে সিরাজদিখান দিতে চেয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমরা পাইনি। প্রায় 250 ফ্যাক্টরিরা আমরা একটা লিস্ট দিয়েছিলাম, প্লাস ছাড়পত্রের জন্য আবেদনও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো ওই লিস্ট দেখে লেখে তারা আমাদের কাছে অভিযান করেছে। এই ধরনের একটা ফাঁদ গভর্নমেন্টের তরফ থেকে আমরা আশা করি না।
ঝুঁকিপূর্ণ এইসব কার্যক্রম নজরদারির মধ্যে আনা না গেলে শুধু পরিবেশ আর স্বাস্থ্য নয়, হুমকি তৈরি করবে শহরের নিরাপত্তায়ও, এমন আশঙ্কা অভিজ্ঞদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। খরতাপে পুড়ছে দেশ। কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। অতিরিক্ত গরমে অসুস্থ নানা বয়সী মানুষ, গরমজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এরই মধ্যে মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3 জন। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সূর্যের প্রখরতায় যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল গড়াতে অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া। ভ্যাপসা গরমে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। তবে জীবিকার তাগিদে খোলা আকাশের নিচেই কাজ করতে হচ্ছে কৃষককে। ধান মারাই কাজে অসুস্থ হয়ে 3 দিনে মারা গেছেন 3 কৃষক। অতিরিক্ত গরমে পানি শূন্যতায় ভুগছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর আক্রান্ত রোগী। গরমে একবারে স্ট্রোক করে ফেলছে। এখন আমরা কোনো মতো হাসপাতালে নিয়ে যাইতে যাওয়ার অবস্থায় মারা গেছে। বাইরে তো বাড়ানি যায় না, খেতে কাজ করা তো কঠিন। কোন সময় যে স্ট্রোক করে মরে যাও আর কোনো নিশ্চয়তাই নাই। 1 ঘন্টা পর যারা গাছতলা যায় আপনারা জোরানি একটু পানি বুনি খায় আবার মাঠে কাজ করি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতা। ফলে অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। এই তাপদাহের বিরূপ প্রভাব পড়েছে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর উপরও। এরকম গরম চলতে থাকলে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। গরমের পর তাপমাত্রায় ভাড়া আমরা মারতেই পারতেছি না। 10 টাকা মাল গেলেও খুব আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় লাগতেছে। গরমে বাইরে হইতে পারতাছি না, আমাদের কাজ বাজ ভালো করে করতে পারতাছি না। চিকিৎসকদের মতে এ ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোক, পানি শূন্যতা এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা ছায়াযুক্ত স্থানে তারা বসবাস করবে। অপ্রয়োজনীয় রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তাপ থেকে বাঁচতে সবার পক্ষে হয়তো ঘরে বসে থাকা সম্ভব নয়, কিন্তু সঙ্গে পানি, ছাতা কিংবা কিছুক্ষণ পরপর গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিলে নিজের সুরক্ষা নিজেই নিতে পারবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। টাকার হিসেবে রেকর্ড দাম বাড়ল বিদ্যুতের। প্রতি ইউনিটে এখন লাগবে বাড়তি 1.5 টাকা। নতুন হিসেবে বিল গুনতে হবে জুন থেকেই। গতকাল এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। চেয়ারম্যানের দাবি, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতেই এই উদ্যোগ। তারপরও যে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে সে আশঙ্কাও আছে তার। মধ্যপ্রাচ্য সংকটের জেরে জ্বালানি তেলের দাম 2 দফা বাড়ায় সরকার। তখন থেকেই অনুমেয় ছিল বিপদের এই কালো মেঘ আসবে বিদ্যুতের ওপরও। কেননা বছরে 62,000 কোটি টাকা ভর্তুকির শঙ্কা করছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি। গেল মাসে বিইআরসির গণশুনানিতে সেই আলোচনা হয় জোরে সোরে। তখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত সমন্বয়ের সুপারিশ করে 6টি বিতরণ কোম্পানিও। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রায় 1.5 মাস পর বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বিইআরসি। সেই অনুযায়ী প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বাড়ল 1.5 টাকা, অর্থাৎ প্রায় 17%, আর পাইকারিতে বাড়ল প্রায় 20%। সেই হিসাবে লাইফলাইন ইউজার বা 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ব্যয় হবে 5 টাকা 32 পয়সা। আরও 25 ইউনিট বেশি ব্যবহার করলে খরচ পৌঁছাবে 6 টাকা 18 পয়সায়। সবচেয়ে বেশি মধ্যবিত্ত ব্যবহারকারী অর্থাৎ 76 থেকে 200 ইউনিট স্ল্যাবে ইউনিট প্রতি লাগবে 8 টাকা 50 পয়সা। 300 ইউনিট ব্যবহার করলে 9 টাকা 10 পয়সা, 400 ইউনিটে 9 টাকা 62 পয়সা এবং 600 ইউনিটের বেশি হলে প্রতি কিলোওয়াটে 17 টাকা 35 পয়সা গুনতে হবে গ্রাহকদের। ব্যয় বাড়বে সেচ ও শিল্পের বিদ্যুতেও। একসঙ্গে যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফ লাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা, তারা যেন সুবিধাটা পায়। বিইআরসি চেয়ারম্যান জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরো দমে চালু হলে ভাড়া ভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ নিয়ে জটিলতা থাকবে না। আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি না, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো
আসতে পারবো, কমানোর পর্যায়ে নাও যদি আসি ভবিষ্যতে হয়তো বাড়বে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 + 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এর আগে সবশেষ 2024 সালে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয় এটা বৃদ্ধি পাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে অসন্তুষ্ট সাধারণ মানুষ। তারা বলছেন, একে তো মূল্যস্ফীতির কারণে দিশেহারা, তার উপর বিদ্যুতের বাড়তি মূল্য জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ তৈরি করবে সীমিত আয়ের ওপর। সাধারণ গ্রাহকের দাবি, সরকার বড় বড় প্রকল্প না করে জনবান্ধব খাতে ভর্তুকি বৃদ্ধি করুক। এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির পর খরচ কমাতে রান্নার জন্য ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন ব্যবহার করছিলেন এই গৃহিণী। কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় ভেস্তে গেল সাশ্রয়ের পরিকল্পনা, চাপ তৈরি হলো সাংসারিক খরচের ওপর। ইলেকট্রিসিটিতে শিফট করলাম, কেউ কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন জিনিস ইউজ করা শুরু করলাম। এখন যদি এটারও দাম বৃদ্ধি পায়, তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। যখনই একটা জিনিসের দাম বাড়ছে, আমরা অন্য আরেকটা জিনিসের চাহিদা কমাই দিয়ে এটাতে শিফট করছি। সব কিছুর দাম বাড়ছে, সেই সাথে যদি বিদ্যুতের দামটাও বাড়ে, তো বেসিক্যালি যেটা হবে, মানুষ খুব চাপে পড়ে যাবে। অব্যাহত মূল্যস্ফীতির সাথে আয় বাড়ছে না সাধারণ মানুষের, কমছে ক্রয় ক্ষমতা। গ্রাহকরা মনে করেন, তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে তাদের জীবনযাত্রায়। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বেড়ে গেল, আমরা কিভাবে চলবো? দেশের অর্থনীতি খুব খারাপ, আমরা যারা ব্যবসা করি আমরা তো বুঝি যে দেশে কি অবস্থা। বিদ্যুতের দাম বাড়ছে, চার্জের বিলও ওই টাকা দেওয়া লাগবে। দেশে প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর অন্যতম চাহিদা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ না পেলে সে অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হবার শঙ্কা দেখা দিচ্ছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তায়। দাম বাড়লেও যেন লোডশেডিংটা আমরা না পাই, আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারি, এটা আসলে এনশিওর করা উচিত। বিদ্যুতের তো ব্যবহার কমবে না, তো সরকারের উচিত হচ্ছে বিদ্যুতের ব্যবহার যাতে কমে সেই উদ্যোগ নেওয়া। তো ওভেন, তারপরে কফি মেশিন, এসব এগুলো চালাইলে তো প্রতি ডেইলি লাগবে 1000 টাকা। 1000 টাকাকে যদি শুধু আমরা দোকানের রিচার্জে করি কারেন্টের জন্য, তাহলে আমরা লাভ করব কি? সাধারণের আহ্বান, নতুন প্রকল্প বাদ দিয়ে হলেও জনগুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি বৃদ্ধি করুক সরকার। তো সরকার আসছে নতুন, তারা যেন তাদের পারফরমেন্সটা ঠিকভাবে করে এবং আমরা যারা সাধারণ জনগণ তারা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি। জনগণকে দুর্ভোগ দিয়ে তাহলে যদি IMF-এর লোন পরিশোধ করে, তাহলে আর এটা তো আর হলো না। এই সরকারের দরকার যেসব সুবিধা দিবে বলছে, যে ফ্যামিলি কার্ড, অন্যান্য সুবিধাগুলো, এই সুবিধা মিনিমাইজ করে হলেও আমাদের যাতে অ্যাটলিস্ট আমরা যেভাবে আছি এভাবে চলতে থাকি। চলতি মাসের বিলেই যোগ হবে বিদ্যুতের বাড়তি মূল্য। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। তাড়াহুড়ো করে বিদ্যুতের দাম বৃদ্ধি গণবিরোধী এবং জনগণের সাথে প্রতারণা বলে মন্তব্য করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। দাম বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এ নিয়ে সংসদে আলোচনার দাবিও তাদের। দলগুলো বলছে, বিদ্যুতের এই দাম বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উপর। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে কোনো কোনো দল। মুদ্রাস্ফীতি চরমে, এর মধ্যেই বাড়ল বিদ্যুতের দাম। এতে জনগণের কাঁধে খরচের বোঝা আরও বাড়বে বলে মনে করছে বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাই এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। যারা বিশেষ করে দিনমজুর শ্রেণীর বা নিম্ন আয়ের শ্রেণী যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের জন্য জীবনটা একটা দুর্বিষহ অবস্থা দাঁড়াবে আমাদের মনে হচ্ছে। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে জনগণের প্রায় 20,000 কোটি টাকার পকেট কাটবে, কিন্তু জনগণের পকেটের তো এমনি দুরবস্থা, তো সেখানে পকেট কাটা মানে কি? তার মানে তার অন্যান্য খরচ কমিয়ে দিয়েই আজকে তাকে এই ধরনের বিদ্যুৎ ব্যবহারের কাজটা করতে হবে। অনিয়ম, দুর্নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ, এমন অভিযোগ করে এর দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে অনৈতিক বলছে রাজনৈতিক দলগুলো। বিদ্যুৎ খাতে অতিদিনে যে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং বেশি খরচ করা হয়েছে, তাদের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত এই সরকারের নির্দেশে BRC যেটা
যেটা করলো এটা একেবারেই অগ্রহণযোগ্য। সংসদে আলোচনা না করে এইভাবে সংসদের বাইরে এসে সরকার হয়তো মধ্যরাতে কখন বাড়াচ্ছেন অথবা হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বেড়ে যাচ্ছে। এটা জনগণের সাথে অনেকটা প্রতারণার শামিল আমরা মনে করছি। এর আগে 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সমালোচনা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন জনগণের স্বার্থে শিগগিরই আন্দোলন কর্মসূচি ঘোষণার। বুধবার রাতে রাজধানীর মিরপুরে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। মাত্র 4 দিন আগে এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? খতমে হাজেগান পাঠ করবো না? এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালে সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। দীর্ঘ সময় পর সামান্য বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। গ্রাম থেকে শহর ছড়িয়ে দেওয়া হবে করজাল। রিফান্ড ব্যবস্থাতে আনা হচ্ছে সংস্কার। 2 থেকে 4 মাসের মধ্যে ফেরত আসবে অর্থ। সারা বছরই আয়কর রিটার্ন দেবার পথ খোলা রাখতে চায় এনবিআর। এক্ষেত্রে কর ছাড়ও মিলতে পারে, তবে বিলাসী গাড়িতে বসতে পারে বেশি কর। কালো টাকা সাদা করার সুযোগ এবারও রাখতে চায় এনবিআর। রিমন রহমানের রিপোর্ট। বাড়ছে জীবনযাত্রার ব্যয়, ভোগ্যপণ্য থেকে শুরু করে সেবা, সব ব্যয়ই আকাশচুম্বী। মূল্যস্ফীতি খেয়ে ফেলছে মানুষের আয়। এমন অবস্থায় ব্যক্তি আয় করে কিছুটা ছাড় দিতে চায় সরকার। আসছে বাজেটে কিছুটা বাড়ছে করমুক্ত আয়সীমা। এতে করজালের বাইরে চলে যাবে বিপুল সংখ্যক মানুষ। তবে করযোগ্য আয়ের ক্ষেত্রে 5টি স্ল্যাব তৈরি করেছে এনবিআর। নারী, 65 বছরের বেশি বয়সী মানুষ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে বিশেষ সুবিধা। ইনফ্লেশনের একটা বিষয় আছে। আজকে যিনি 3 লাখ 3.5 লাখ টাকা ইনকামের যে স্ল্যাবটি আছে, যেখানে তাদের কোনো ট্যাক্স দিতে হয় না, সেটি হয়তো আরেকটু বৃদ্ধি করার আছে। আমাদের কর ভিত্তিটাকে যেন আরও এক্সপান্ড করা যায়, যাতে প্রত্যেকে কন্ট্রিবিউট করতে পারেন এবং প্রত্যেকের ভিতরে একটি ফিলোসফির কাজ করে, একটি যেন দৃষ্টিভঙ্গি কাজ করে যে আমরা উই আর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি। প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হচ্ছে ভ্যাটের জাল। টার্নওভার 50 লাখ টাকার নিচে হলেই দিতে হবে সুনির্দিষ্ট ভ্যাট। প্রতিষ্ঠানকে করতে হবে বিআইএন। ভ্যাটের হার সর্বনিম্ন নির্দিষ্ট হতে পারে 1000 টাকা। রিফান্ড নিয়ে অভিযোগের শেষ নেই। কর দেবার পর তা বেশি হলে ফেরত পাবার ক্ষেত্রে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। সর্বোচ্চ 120 দিনের মধ্যে এখন রিফান্ড দিতে চায় এনবিআর। এক্ষেত্রে গুরুত্ব পাবে 3টি খাত। যারা ট্যাক্সের নেটের মধ্যে আছে তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে, কারণ বিভিন্ন রকম আপনার অডিট হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সার্ভেলেন্স হচ্ছে। এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি এবং অস্বস্তির কাজ করছে। তো অ্যাকচুয়ালি কর যারা প্রদান করে একটা কর বান্ধব পরিবেশ কিন্তু তারা এক্সপেক্ট করে, সেই জিনিসটা কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। সারা বছরই জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন। বাজেটে আসতে পারে এমন ঘোষণা। আগে দিলে মিলবে কর ছাড় সুবিধা। এর বেশি হলে দেয়া লাগতে পারে অতিরিক্ত 10% পর্যন্ত কর। প্লট, ফ্ল্যাট সহ কয়েকটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই রিটার্নে সম্পদের প্রকৃত দাম দেখাতে হবে। সৌর বা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটা শুনতে পাচ্ছি, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কখনোই মনে করি না যে এই ধরনের একটা ভালো উদ্যোগের ভিতরে ব্ল্যাক মানি ঢুকে এই পুরো উদ্যোগটাকে কলুষিত করবে। আমরা এখনও মনে করি যে সরকারের এই কালো টাকা উদ্যোগে থেকে পুরোপুরি সরে আসা উচিত এবং এটা ন্যায্যতার পরিপন্থী এবং এর ফলে সরকারের কোনো উপকার হয় না। এমনকি এর ফলে যে উদ্দেশ্যে দেওয়া হয় এই উদ্দেশ্য কোনোভাবে আসলে বাস্তবায়িত হয় না। উন্নয়ন, পরিচালন ব্যয় নির্বাহ এবং ঋণ পরিশোধে চাপে সরকার, তাই গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে করজাল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে রাজধানীর মোহাম্মদপুর 7 মসজিদ রোডের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা হয়েছে। বুধবার রাত 10টায় গ্রাম থেকে ফিরে ফ্ল্যাটের বাসিন্দা দেখেন চোর বারান্দার গ্রিল কেটে ভেতরের রুমের তালা ভেঙে প্লাস্টিকের আলমারি থেকে প্রায় 7 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ভুক্তভোগী জানান, নিজের অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিন ধরে জমানো সেই টাকা রেখেই তিনি বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে দেখেন সব শেষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ভাবছিলাম টাকাটি ক্যাশ আছে, আইসা চিকিৎসা করব, এই অপারেশন করব, এই বিদায় টাকাটা এখানে রেখে গেছি। আর বেশি দিন হয় না, 25 তারিখে গেছি, 3 তারিখে চলে আসছি। এর ভিতরে আজকে দেখতেছি এই অবস্থা। জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। বুধবার রাত 10টার পর গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াত আইভীর। রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়, পরে নথি যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এদিকে আইভীর জামিনে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরে নিজ বাসভবন থেকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট 12টি মামলা রয়েছে। 8 মাস আগে কুমিল্লার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয়েছিল 54 বছরের মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হলেও তারা ধরাছোঁয়ার বাইরে। উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। এরই মধ্যে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। 17 অক্টোবর 2025 কুমিল্লার রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় খাটের নিচ থেকে উদ্ধার হয় মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করলেও সময়ের সাথে তদন্তের গতিও থমকে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল, তবে কাউকেই আনা হয়নি আইনের আওতায়। উল্টো তদন্তের অগ্রগতি দেখানোর আশ্বাস দিয়ে 2 দফায় 1.5 লক্ষ টাকা নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মার এভাবে মৃত্যু কোনো সন্তান তো মানে নিতে পারে না স্যার। বিচার চাই, কঠিন বিচার। আমাদেরকে এতিম করে দিয়ে গেছে, যারা করছে তারাও তো কোনো না মা বাবার সন্তান। আমার মাকে হত্যা করা হইলো, আমরা আইন পর্যন্ত কোনো ধরনের বিচার পাই নাই। আমি এসআই ফিরোজকে জিজ্ঞাসা করি, আপনি আমাদের সিটি ফুটেজ এটা মেইন কপি কিভাবে হারান? সে আমার দিকে রুখে আসে, আমাকে মারার ভঙ্গিতে তেড়ে আসে। ওনাকে আমি ক্যাশ 25,000 টাকা খামে করে দেই। তারপরে আরেকবার 2 দিন পরে আরেকটা হচ্ছে বিকাশে পাঠাই 25,000-এর মতো। বিষয়টা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এই টাকাটা কেন লাগতেছে। উনি বললো যে আমাদের মামলা করতে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে, এইটার মানি আমরা হচ্ছে আসলে থানা থেকে পাই না, আমরা হচ্ছে আসামি পক্ষ বা যারা আছে তাদের থেকে নিতে হয়। পরিবারের বক্তব্য, অগ্রগতি না দেখে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তরের আবেদন করা হয় গেল ডিসেম্বরে। কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও তদন্ত ভার বদল হয়নি। এতে বিচার না পাওয়ার শঙ্কা বাড়ছে স্বজনদের। পিবিআইকে হস্তান্তর করার জন্য এসপি বরাবর আমরা এটা অ্যাপ্লিকেশন করে আসি। তার অনেক দিন পরে আমাকে সার্কেল অফিস থেকে ফোন দেওয়া, এসপি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল। পরে আমার কাছ থেকে কিছু এফআইআর কপি এগুলো চাইলো, আমি সব কিছুই দিলাম। পরে তারা এটা বললো যে, আমি বললাম যে এটা প্রসিডিউর কি, বলে যে এটা এখান থেকে সার্কেল অফিসে যাবে, সার্কেল স্যার এটা আবার এসপি অফিসে পাঠাবে। এই প্রসিডিউরে এসপি স্যার এটা মানে সিস্টেম অনুযায়ী এটা হ্যান্ডওভার হয়ে যাবে। ওই বাসায় হলো আপনার আমরা প্রায় 8 মাস যাবৎ এই মানে বাসা ভাড়া দিয়ে আসি, যে নতুন তদন্ত সংস্থা এটাকে হয়তো মানে আসবে। সবটি তো আর হারাইছে না, একটা নাইলে হারাইছে, আর বাকি যে 2-3টা ফুটেজ আছে হেডি তো ক্লিয়ার, এটা দেখে বার করেন। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত নম্বরটি যাচাইয়ে ফোন করা হলে তা কেটে দেন ব্যবহারকারী। এরপর মামলার তদন্ত কর্মকর্তার সরকারি নম্বর থেকে যমুনার কাছে হোয়াটসঅ্যাপে ফোন আসে। অভিযোগের বিষয় জিজ্ঞেস করলে তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার কথা স্বীকার করেন তিনি। টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেননি। অন্যদিকে ঘুষ লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। জিজ্ঞেস করে তাদের কাছ থেকে আমি একটা টাকা চাইছি কিনা, যে আমি ভাই আমাকে টাকা দিতে হবে, হ্যাঁ দেন। তারা পরে তদন্তের স্বার্থে আমাকে বলো যে ভাই বুড়িচঙ্গে যাইতে হবে, ওইখানে ফুটেজ দেখা গেছে, সেই ফুটেজ দেখে কিছুই পাই না, বুড়িচঙ্গে দেখে কিছু পাইনি। তবে তারা আমাকে গাড়ি ভাড়া দিতে, এখন আমি কি মানে এটাও কি আমার অপরাধ? তবে তারা যে এটা দিছে যে সিসিটিভি ফুটেজ হারা গেছে, এটা আসলে ভুল। পিবিআইতে তো আনুষ্ঠানিকভাবে এখনো যায় না, এটার মতো আমাদের প্রক্রিয়া আছে। ধরেন ওই যদি মামলা নিতে চায়, আমরা আমাদের একটা রিপোর্ট পাঠাই, ওই রিপোর্ট আবার হেডকোয়ার্টার থেকে অনুমোদন হয়। একদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দীর্ঘসূত্রতা, তার উপর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তদন্তের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। ভুক্তভোগী পরিবারের একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক।
খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। প্রিয় দল পছন্দের খেলোয়াড়কে এগিয়ে রাখতে বিপক্ষ দলের সমর্থকদের সাথে খেলা নিয়ে চলছে তর্ক বিতর্ক। কদিনের অপেক্ষার পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। পছন্দের দলের জার্সি গায়ে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা। তাই চট্টগ্রামের স্টেডিয়াম পাড়ায় প্রিয় দলের পতাকা ও জার্সি কেনার হিড়িক। বিশ্বজুড়ে বিশ্বকাপের উন্মাদনা, সেই জোয়ার এখন চট্টগ্রামে। স্টেডিয়াম পাড়ার দোকানগুলো পছন্দের দলের জার্সিতে সাজানো, তাই ফুটবল প্রেমীদের টানছে প্রিয় দলের জার্সি। কয়েকদিন ধরে বিশ্বকাপের জার্সি বিক্রিতে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে দোকানীদের। দেশি বিদেশি বিভিন্ন মানের সব দলের জার্সি ঝুলছে ডিসপ্লেতে। চাহিদার শীর্ষে দুই দলের জার্সি। ক্রেতাদের এই ট্রায়ালের দৃশ্য স্পষ্ট করছে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকই বেশি। আগেও করছিলাম, এখনও করি। আমার প্রিয় দল সাপোর্ট করার কারণে আমি জার্সিটা নিয়ে নিই। 5 বার বিশ্বকাপ জিতছে সেটা বড় কথা না, কারণ আমরা নেইমারকে পছন্দ করি, সেজন্য ব্রাজিল সাপোর্ট করি। আর ব্রাজিলের জার্সি পরেই ব্রাজিলের খেলা সব দেখবো ইনশাল্লাহ। আমাদের মেসিরও আজকে এবার লাস্ট বিশ্বকাপ, ওইসবে কি এই জার্সিটা কিনা। আমার ছেলেও ব্রাজিলের সমর্থক, সে তার বড় ফ্যান। আমি মূলত ছেলের জন্য জার্সিটা নিয়েছি। এই খেলা জার্সি পরে ছেলে খেলা দেখবো, আমরাও খেলা দেখবো। 200 থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন মানের জার্সি বিক্রি হচ্ছে। চাহিদা বেশি ইম্পোর্টেড প্লেয়ার এডিশনের। নেইমার দলে যুক্ত হওয়ার প্রভাব পড়েছে ব্রাজিলের জার্সি বিক্রিতে। অন্য দলের তুলনায় 150 থেকে 200 টাকা বেশি ব্রাজিলের জার্সি। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামের এই ব্যবধান বলছেন আমদানিকারকরা। ব্রাজিলের জার্সিটা একটু আমদানি কম হওয়ার কারণে এটা একটু প্রতি পিসে 100-150 টাকা ভ্যারি করছে প্লেয়ার এডিশনগুলো। নেইমার এতদিন আসবে কি আসবে না, এখন যখন হয়েছে আশা হয়েছে, তার কারণে জার্সির দামটা প্রাইসটা বেড়ে গেছে। ব্রাজিলের জার্সি একটু কম আসার কারণে ব্রাজিলের চাহিদা একটু বাড়তি হয়ে গেছে এবং প্রাইস একটু ডিফারেন্স হয়ে গেছে, 100-200 টাকা ডিফারেন্স আর কি। ব্রাজিল এখন মোটামুটি স্টক আউট, ইম্পোর্টারের কাছে আমরা এখন কোনো জার্সি পাচ্ছি না। অর্ডার দিতে যাচ্ছি, কোনো বলছে না, হবে না। পছন্দের দলের জার্সি ক্রয়ের পাশাপাশি জার্সিতে পছন্দের প্লেয়ার ও নিজের নাম বসাতে দেখা গেছে অনেককে। আর্জেন্টিনা মেসিকে পছন্দ করে, ও জার্সির পিছনে তাহিয়ার নাম লিখছে নিজের। জার্সির পাশাপাশি বিক্রি হচ্ছে পতাকাও। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সব দলের পতাকা থাকলেও এখানেও আধিপত্য ব্রাজিল আর্জেন্টিনার। ব্রাজিলটা একটু বেশি চলে, এটা আমাদের সেল বেশি, অর্ডার বেশি, বিক্রয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য কান্ট্রি পতাকা খুবই কম চলে, এগুলো মানে বেশি চলে আমাদের। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এগুলো চলে বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধুমাসে যোগান বাড়ে রসালো ফলের। লিচুর রাজধানী হিসেবে খ্যাত দিনাজপুর থেকে সেই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, জানাবেন দিনাজপুরের লিচুর দাম এবছর কেমন? বাজারে কি কি জাতের লিচু উঠেছে? আপনি যে বলছেন দিনাজপুরে এখন লিচুটি উঠেছে সেটা হচ্ছে মাদ্রাজি, বোম্বে, বেদেনা, চায়না 3, চায়না 4। এসব দেখাতে চাই। এই যে দেখেন, এই যে লিচুর বাজারে এই লিচুগুলি এখন কেবল আড়তে আসতেছে। এই লিচুগুলি আড়তে আসে, সাজানো হচ্ছে, বাগান থেকে আসতেছে। এই লিচুগুলি এই যে যেভাবে এই গাড়ি থেকে নামতেছে, এই যে যারা নামাচ্ছে, নামিয়ে সাজাচ্ছে, সাজানোর পরে কিন্তু এগুলা বিক্রি শুরু হবে। আপনি জানতে চেয়েছেন, আমরা যমুনা দর্শকদের মাধ্যমে একটু জানাতে চাই যে আজকের বাজারে 1000 চায়না 3 লিচু আমরা যতটুকু জানতে পেরেছি 1400 টাকা দরে বিক্রি হবে। অর্থাৎ একটি চায়না 3 লিচু 13 থেকে 14 টাকা ভালো মানের লিচু বিক্রি হচ্ছে। আবার এমনি মাদ্রাজি লিচু আছে, সেটা 300 টাকা, 250 টাকা সহ হিসাবে বিক্রি হচ্ছে। বেদানা লিচু আছে যেটা 500 থেকে 700 টাকা দরেও বিক্রি হচ্ছে। আমরা একটু আমাদের ক্যামেরা পার্সনকে মাধ্যমে দেখাতে চাই যে আপনার একটা দীর্ঘ লাইন এই লিচুগুলি আসতেছে। এই লিচুগুলি আসার পরে এটা নিলাম আকারে বিক্রি হবে। বিক্রি হওয়ার পরে আপনার আড়তে আসবে। তার আগে আপনার এখানে পৌরসভার পক্ষ থেকে একটি ছোট্ট খাজনার ব্যবস্থা রয়েছে। এনারা এই খাজনাটি নিয়ে থাকেন। পৌরসভা কর্তৃক নির্ধারিত। আপনারা প্রতি হাজার খাজনার ইয়েতে কত নিচ্ছেন? এই যে আমাদের আমার গলা খারাপ হয়ে যায়।
ওনারা বলতে একটু বিব্রতকর বোধ করছে। আমরা যেটা জানাতে চাই যে ওনারা বোধহয় প্রতি হাজারে। মাহফুজ, আমরা শুনছিলাম সেই খবরগুলো এবং দেখছিলাম দিনাজপুরের লিচু বেচা বিক্রির বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, কিন্তু কমছে না চিকিৎসক সংকট। প্রয়োজনের তুলনায় নেই আধুনিক যন্ত্রপাতিও, একদিকে অপ্রতুল জনবল, অন্যদিকে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা। এই দুয়ের চাপে ধুঁকছে শরীয়তপুরের স্বাস্থ্য খাত। এরই মধ্যে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলার স্বাস্থ্য খাতে। প্রশ্ন উঠেছে, নিরাপত্তাহীনতার সংকটের এই বৃত্তে প্রকৃত স্বাস্থ্য সেবা মিলবে কতটুকু? 16 মে শুক্রবার রাত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুর সদর হাসপাতাল। রোগীর স্বজন ও বহিরাগতদের হামলার শিকার হন হাসপাতালের নবীন চিকিৎসক নাসির ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় রাজধানী ঢাকায়। সেই ঘটনার রেশ এখনো রয়ে গেছে পুরো জেলার স্বাস্থ্য খাতে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় চিকিৎসকরা সকলেই চাচ্ছেন নিরাপদ কর্মপরিবেশ। কেউ আবার ভাবছেন বদলির কথা। ডাক্তার কম থাকাতে রোগীর চাপটা বেশি থাকাতে হলে এইসব ঘটনাটা হয়, কিন্তু এই ঘটনাটা এটা উচিত না। এরকম হতে চাইলে এবার এই স্বাস্থ্যসেবা শূন্য হয়ে পড়বে। আমাদের এই হাসপাতালের নিরাপত্তার অভাব বরাবরই, এবং এই নিরাপত্তাহীনতায় আমরা চরমে পৌঁছায় গিয়েছে। আমরা যখন রাতে ডিউটি করি তখন রাতে নিরাপত্তা কর্মী নাই বললেই চলে। শরীয়তপুর সদর হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে 72টি, অথচ কর্মরত মাত্র 28 জন, অর্থাৎ অর্ধেকেরও কম জনবল দিয়ে প্রতিদিন সামলাতে হচ্ছে শত শত রোগী। শুধু চিকিৎসক সংকটই নয়, রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, শয্যাও সীমিত। ভোগান্তি আরও বেড়েছে 5 বছরেও নতুন হাসপাতাল ভবন চালু না হওয়ায়। ফলে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগী ও স্বজনদের ক্ষোভ কখনো রূপ নিচ্ছে বাকবিতণ্ডায়, কখনো হামলায়। এক জায়গায় টানলে কিন্তু আরেক জায়গায় গ্যাপ হয়ে যায়, এবং এই গ্যাপটার কারণেই মাঝে মাঝে সমস্যাগুলো দেখা দেয়। তবে তারপরেও আমাদের মানুষের সহনশীল হওয়া উচিত। এখানে সরকারের দায়িত্ব, সরকার এখানে সিসিইউ লাগলে দিবে, আইসিইউ লাগলে দিবে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট যা লাগে সরকার দিবে, কিন্তু সরকার কেন দিচ্ছে না? জেলার স্বাস্থ্য খাতের এমন নাজুক অবস্থার জন্য পরিকল্পনার ঘাট থেকে দুষছেন সচেতন নাগরিকরা। সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করলেন সিভিল সার্জন। এই হসপিটালের যেই ডাক্তারের যে শূন্য পদগুলো রয়েছে, অতি দ্রুত এই সরকার এই শূন্য পদগুলোকে ফিল আপ করবেন, করে এই 18 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করুন। কাঙ্ক্ষিত সেবা পেতে হলে তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং খুব দ্রুত আমাদের জনবল সংকট সহ অন্য যে সংকট আছে সেগুলোর সমাধান করতে হবে। চিকিৎসক নেই, যন্ত্রপাতি নেই, নেই নিরাপদ কর্মপরিবেশও। এমন বাস্তবতায় ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্যসেবা। চিকিৎসকদের প্রশ্ন, আর কত হামলা, কত সংকটের পর নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক? SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রংপুরে পালিয়ে যাওয়া তরুণ তরুণীকে ধরে আনার ঘটনা মীমাংসা করতে গিয়ে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল রাতে রংপুর কোতোয়ালি থানার ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের আগে শিরোবাজারের এলাকার তরুণ তরুণী প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যান। বুধবার রাতে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এক তরুণের সংবাদের ভিত্তিতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম কয়েকজন বিএনপি নেতা কর্মী সহ থানায় যান। রাকিবুলের অভিযোগ, তিনি থানায় গিয়ে দেখতে পান পুলিশ ওই তরুণ তরুণীকে বেধড়ক মারছে। দলীয় পরিচয় দিয়ে পুলিশকে মারধর করতে বারণ করায় পুলিশ সদস্যরা তাকেও মারধর শুরু করে। পরে রাকিবুলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অন্তিম পথে ভিতরে চিল্লাচিল্লি শুনতেছি, তা আমি দৌড়িয়ে আসলাম। আসি দেখতেছি ছেলে এবং মেয়েকে মানে পিটাচ্ছে। প্রাপ্তবয়স্ক, তাকে তো এইভাবে মারা যাবে না ভাই, আপনার তো এই আইনে আপনি মারতে তো পারেন না। এই কথা বলার সাথে ওরা আসি আমাকে মারা শুরু করে দিছে। এখানে কাউকে মারা হয় নাই, কাউকে মারধর করা হয় না। ভিডিওটা দেখাইছি, ব্যাপার হচ্ছে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আবারও যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ইসরায়েল। ওয়াশিংটনে দুপক্ষের আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এতে যুদ্ধবিরতি কার্যকরে বৈরুত ও তেল আবিবের ঐকমত্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়, সম্পূর্ণরূপে হামলা বন্ধ করে দক্ষিণ লিতানি নদী থেকে সকল সদস্যদের সরিয়ে নেবে হিজবুল্লাহ।
সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নিয়ন্ত্রণ নেবে লেবাননের সশস্ত্র বাহিনী। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাল্টাপাল্টি ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ আইডিএফ। দক্ষিণ লেবাননের একাধিক স্থানে চলে ইসরায়েলি বোমাবর্ষণ। জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে অর্ধশত রকেট ছোঁড়ে হিজবুল্লাহ। সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৩৫০০-এর বেশি বাসিন্দা। সর্বকালের রেকর্ড ভেঙেছে ইসরায়েলের অস্ত্র রফতানি। গাজা, লেবানন ও ইরানে তাণ্ডব চালানোর জেরে বিশ্বজুড়ে তাদের ইসরায়েলি সমরাস্ত্রের চাহিদা বেড়েছে। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয় ২০২৫ সালে তাদের রফতানি পৌঁছেছে $১৯.২ বিলিয়ন, যা অস্ত্র রফতানিতে তাদের ইতিহাসে সর্বোচ্চ আয়। গত বছর সবচেয়ে বেশি ইসরায়েলি অস্ত্র কিনেছে ইউরোপ। আগের বছরের চেয়ে ২০২৫ সালে প্রায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ২ বছর গাজায় নির্বিচার আগ্রাসন চালিয়ে ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননেও চলছে তাদের তাণ্ডব। এই সময়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছে সিরিয়া, ইরানও। এসব দেশকে রীতিমতো অস্ত্র সক্ষমতা প্রদর্শনের মঞ্চ বানিয়ে ফেলেছে ইসরায়েল। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম তাদের সমরাস্ত্রের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন বলছে গত বছর তাদের অস্ত্র বিক্রি ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ২০২৫ সালে তেল আবিব রপ্তানি করেছে $১৯.২ বিলিয়ন সামরিক সরঞ্জাম, যা ২০২৪ সালে ছিল $১৪.৮ বিলিয়ন। পরিসংখ্যান বলছে গত ১০ বছরে ৪ গুণ বেড়েছে তাদের অস্ত্র বিক্রি। গাজায় হাজার হাজার নিরীহ বেসামরিককে হত্যার জেরে ইউরোপের অনেক দেশই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিষেধাজ্ঞা সহ নানা পদক্ষেপ নিয়েছে। তবে বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে গোপনে ঠিকই বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। ইউরোপই ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। গত বছর অঞ্চলটি $৬.৯ বিলিয়ন সমরাস্ত্র কিনেছে, যা মোট রফতানির ৩৬%। আগের বছরের তুলনায় গত বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো ইসরায়েল থেকে প্রায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে। তেল আবিবের মোট রফতানির ৩২% গিয়েছে এই অঞ্চলে। এছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোও বাড়িয়েছে ইসরায়েলি অস্ত্রের মজুত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে গত বছর সবচেয়ে বেশি চাহিদা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও রকেটের। মোট রফতানির 29%ই হয়েছে এসব সরঞ্জাম ও সমরাস্ত্রের। এরপরই রয়েছে নজরদারি ব্যবস্থা ও অপটো ইলেকট্রনিক্স ডিভাইস। এছাড়াও গত বছর বিমান, রাডার, কমান্ড সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্র বিক্রি করেছে তেল আবিব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।